শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছি তখন আইন, কনস্টিটিউশন এইগুলি নিয়ে ফ্যাসিস্ট মেসেজ বলেছি, অনেক কিছু করেছি, যার জন্য আমি জাতির কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা চেয়েছি। যে আর আমি বলেছি, স্পষ্টভাবে বলেছি, যে আমি কোনো দিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না। 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে, কিন্তু তারা অফিস যে যায় নাই, তারা অফিস এসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি এসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। অফকোর্স প্রতিহিংসা। তাজুল যেভাবে ওই ট্রাইব্যুনালে বক্তব্য রাখতো, ওইখানে তাজুল, আমি মানে জাস্ট বলি, তাজুলের কথাই ছিল যে আমি যা বলছি ট্রাইব্যুনালকে তাই মানতে হবে। দ্যাটস ইট। অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে আরেকটা মানে বিষয় জানতে চাই আপনার কাছে। যে ব্যক্তি এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে বা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী, তিনি পরবর্তীতে ওই একই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হন কিভাবে? এটির কোনো বিধিমালা কি নেই আইনে যে এইটা হতে পারে না, বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? অফকোর্স কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ যেদিন উনি হয়েছেন সেদিনও 30টি মামলা পেন্ডিং ছিল কমপক্ষে আইসিটিতে। এখন ওই 30টি মামলার তো আর কোনো কথা নাই, সবাইকে বেল দিয়ে দিয়েছে এই যে নতুন করতেছে। এভরিবডি হ্যাজ গট আ বেল, সব বাইরে ঘুরতেছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সবার পরিচিত মুখ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই খুবই বার্নিং ইস্যু এবং অবশ্যই আলোচিত ইস্যু। যে ইস্যুটির জন্ম আপনি দিয়েছেন, এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবও একই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আপনি রিট করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে। আহ, এবং এই আইনটিকে আপনি নিশ্চয়ই অবৈধ বলে মনে করছেন। কেন এমনটা মনে করছেন, কি কারণে? এতদিন পর এসে, যেহেতু এই ট্রাইব্যুনালের কার্যক্রম তো 2009 থেকে শুরু হয়েছে, আর সাম্প্রতিক সময় যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটির মাধ্যমে 2024 থেকে শুরু হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে এসে আপনি কেন চ্যালেঞ্জ করলেন? আমার কয়েকটা গ্রাউন্ডস আছে। গ্রাউন্ড হলো এক, যে ইটস এ ল, যেটা একটা পারপাস ছিল, একটি নির্দিষ্ট পারপাসের জন্য এই আইনটি করা হয়েছিল। 1972-এ একটি আইন করা হয়েছিল, কোলাবোরেটরস ট্রাইব্যুনাল অ্যাক্ট একটা ছিল। যারা বাঙালি, যারা পাকিস্তানকে সহায়তা করেছেন, আল শামস, আল বাদার বা যাই যেভাবেই করে থাকেন না কেন, তাদের জন্য এই আইনটি ছিল। দে হ্যাভ কোলাবোরেটেড, এনিমির সাথে কোলাবোরেট করেছে। 1973-তে সংবিধান হওয়ার পর এই আইসিটিটা এসেছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এটার বেসিসটা ছিল আমাদের যে নিউরেমবার্গ ট্রায়াল হয়েছিল এবং যে টোকিওতে যে ট্রায়ালটি হয়েছিল, ওইটাকে একটা সমন্বয় করে এই আইনটি করা হয়েছিল। এই আইনের প্রিয়াম্বলেই বলা আছে যে জেনোসাইড, ওয়ার ক্রাইমস, এটসেট্রা এটসেট্রা। তো আমাদের একটা ডক্ট্রিন আছে, যে এটাকে আমরা বলি এজেস্টাম জেনারেস, অর্থাৎ ওয়ার ক্রাইমস, জেনোসাইড, এইগুলি সব একত্র করে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এই কাজটা যদি হয় তাহলে এইটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা করা যাবে। কি হয়েছিল? পাকিস্তান আর্মি, বা আমরা তো বলি অকুপেশন ফোর্সেস, পাকিস্তান, দখলদার বাহিনী, হ্যাঁ। যে দখলদার বাহিনী। তো দখলদার বাহিনী যেসব কাণ্ড কারখানা করেছিল, আমরা বলছি জেনোসাইড করেছে, এত লোকের হত্যা করেছে, দে ইউজড রেপ অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন, টর্চার, এই জিনিসগুলি যেগুলি আছে, এটা ওদের জন্য করা হয়েছিল। এই জন্য এটার নামই দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল।
তাই আমরা যখন সিমলা এগ্রিমেন্ট হয়ে গেল, ওর পরে দিল্লি এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা পাকিস্তানি প্রিজনার্স অফ ওয়ার্স কে মাফ করে দিলাম। সো ওইখানে এই আইনটি আর কার্যকর রইল না। এই আইনটি বাংলাদেশের জন্য এটা কার্যকর রইল না। ওদিকে যেটা হলো 1978-এ কোলাবোরেটরস অ্যাক্ট, যেখানে 30-40 হাজার লোককে অ্যারেস্ট করা হয়েছিল, ওদের মামলা চলছিল, 200 না কতজন কনভিক্টেড হয়েছিল, ওইটাকে আমরা সায়েম সাহেবের একটি অর্ডার দ্বারা, প্রেসিডেন্ট জাস্টিস সায়েম, বিলুপ্ত করে দিলাম। 1973 আইনটা ওইভাবে রয়ে গেল, বিকজ এটার উপরে কেউ জোর দেয় নাই, দেখে নাই, বিকজ দিস ওয়াজ নেভার ইউজড, দিস ইউজে ছিল। 2009-তে আমরা এই আইনটাকে ব্যবহার করেছি, এমেন্ডমেন্ট করে ব্যবহার করে আমরা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য একটি দলকে বা দলের নেতাদের বিরুদ্ধে আমরা এটা ইউজ করেছি। এবং আমি যেটাকে বলি, এই আদালত দ্বারা জুডিশিয়াল মার্ডার্স হয়েছে। এইটা আমাদের সিনহা বাবু একটি বই লিখেছেন। ওই বইতে উনি বলছেন যে শেখ হাসিনা যেহেতু উনার ম্যানিফেস্টোতে ছিল একটি প্রতীকী ট্রায়াল করতে চেয়েছিলেন, উনি এইটা চান নাই, যেটা হয়েছে। এটা আমরাই বলেছি যে এটা করা দরকার আপনাকে, ওদেরকে। আমি বলেছি শেখ হাসিনাকে যে এটা করা দরকার, সবাই ট্রায়াল করা দরকার। আমি মানে আপনি? সিনহা সিনহা আচ্ছা, বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি সিনহা সাহেব, হ্যাঁ। সিনহা ওনার বইয়ের কথা বলছি। আচ্ছা, এটা গেল এক। তো শেখ হাসিনাকে সবাই দোষারোপ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট শেখ হাসিনার কোনোদিনই ইন্টেনশন ছিল না যে এইখানে এরকম জুডিশিয়াল মার্ডার্স হবে। বাট যাই হোক, আপনি জানেন সরকার গভর্নমেন্টে থাকলে কত দিক থেকে কত কথা, কত ইন্টেলিজেন্স এজেন্সিজ এর কত কথা আপনার কানে দেওয়া হয়, নানান ঝামেলা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতাকেও এইভাবেই আমরা হ্যাং করেছি। So I call it a tribunal for murder, judicial murder করার ট্রাইব্যুনাল এটা। আমি যদি একটু ইন্টারফেয়ার করি, আমি যদি একটু পেছনের দিক থেকে আসি, তাহলে তো বোধহয় দর্শকদের শুনতে মানে বুঝতে ভালো হবে। পেছনের দিক থেকে বলতে 2024-এ যে অ্যামেন্ডমেন্ট করা হলো সেটি তো সংগঠন হিসেবে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিচারের বিষয়টি, তাই না? আচ্ছা, তার আগে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আরো আওয়ামী লীগের আরো অন্যান্য নেতাদের বিচার কাজ বা প্রক্রিয়া শুরু হয়েছিল 2024-এর 5 আগস্ট, যে অভ্যুত্থান বা আন্দোলন, তাতে যারা নিহত হয়েছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, যিনি এখন বিএনপির এমপি, তিনি আপনার মতো বলছেন যে শেখ হাসিনার বিচার প্রয়োজনে অন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে করা যেত। এখানে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের নামই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্টে যেটি ঘটেছে সেটি অন্য কোন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বেঁধেছে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে? তার মানে এটি বিষয় আগে একটু শুনি, তারপরে আমি 2012 প্রসঙ্গে যাবো। এই জিনিসটা আমার পিটিশনেও আছে, ইউ সি, আচ্ছা, যে বিকজ আমাকে আই ওয়াজ অ্যাওয়্যার যে এই প্রশ্নটি উঠবে, যে আপনি এটা করে কি শেখ হাসিনাকে কোনো ফায়দা দিতে চাচ্ছেন, যেহেতু শেখ হাসিনার বিচার হয়েছে এবং তার শাস্তি হয়েছে এখানে। তো আমি বলেছি যে না, আমি প্রিন্সিপালের উপরে আছি, একটা নীতিগত ইস্যুর উপরে আছি। এক্স্যাক্টলি ফজলুর রহমান সাহেব যে কথা বলেছেন সেটা আমার পিটিশনেও আছে, যে আপনি একটা ট্রাইব্যুনাল করেন, কোনো অসুবিধা নাই। এই যে 5ই জুলাই বা এখানে আপনারা যাদের মনে, শেখ হাসিনার কেউ আনেন, যাকে ইচ্ছা আনতে চান আনেন, বাট দ্যাট ট্রাইব্যুনাল শুড বি সাচ যেখানে আপনার এভিডেন্স অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিডিওর কোড সবগুলি অ্যাপ্লিকেবল হবে। এবং আপিল যেটা আছে, আপিলও সেভাবেই আপনার ফ্যাক্টস আর আইন দুইটার উপরে আপনি করতে পারবেন। বিকজ এই আইন যেটা আছে এইখানে এভিডেন্স অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল আমাদের ওইভাবে, ওখানে লিমিটেড কতটুকুন অ্যাপ্লিকেবল হবে
ওইটা ওই আইনেই বলা আছে, রুলসে বলা আছে। সিমিলারলি সিআরপিসি ইজ নট অ্যাপ্লিকেবল। সো যে ধরনের বিচার বাংলাদেশ করে, বাংলাদেশে হওয়া দরকার, ওই বিচার তো হচ্ছে না। সো ইটস নট দ্যাট শেখ হাসিনা হয়েছে। আমি আরো বলেছি যে 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে কিন্তু তারা অফিস যে যায় নাই, তারা অফিস এসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি এসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। সো আমি এখন যেটা বলছি, যে এইটাও বলেছি আমি, যে আগামী দিন আজকে যিনারা আছেন, আরেকটি সরকার এসে আরেকটি এমেন্ডমেন্ট করে এদেরকে এইখানে ঝুলাবে না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি মনে করি নাই। কাজী যার যে আইন যে কারণে করা হয়েছে, সব আইনের তো একটা কারণ থাকে, তো কারণবিহীন তো কোনো আইন হয় না। এই কারণটা যেহেতু নাই, এই আইনটাকে বিলুপ্ত করেন। আপনি ট্রায়াল করতে চান করেন। আপনি কারোর এখানে আইসিটিতে আপনি সালমান রহমান খুন করে দিয়েছে, অমুক খুন করে দিয়েছে, কি আছে? সুপিরিয়র লায়াবিলিটি। আরে সুপিরিয়র লায়াবিলিটি তো ওই ওয়ার ক্রাইমসে হয়। আপনার এইখানে তো আপনি একটা মার্ডার, দুইটা মার্ডার আমার নামে দিয়ে বলছেন এটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি। আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির ঠ্যাং ঠুং ভেঙে রেখে দিচ্ছেন একদম, যা তা অবস্থা। তো এই কারণে আমি রিটটি করেছি। আর আমি আমি দেখেন, আমি এখন তো কমেন্ট করতে চাই না, আমি রিট শুনানিও শুনছি, আমি প্রেসের সামনে আসি নাই, প্রেসকে বলিও নাই। আমি যদি জানতে চাচ্ছিলাম 2024-এ যে অ্যামেন্ডমেন্টটি হলো সেটি তো মানে অন্য কোন মানবতা বিরোধী অপরাধী অথবা মানে কথিত মানবতা বিরোধী অপরাধী অথবা 24-এ আন্দোলন নিয়ে বিচার হবে, এইগুলো তো আর হয়নি। হয়েছে হচ্ছে সংগঠন হিসেবে কেউ মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকলে সেই সংগঠনের বিচার, এটাই তো সংশোধনে আনা হয়েছে নাকি 2024-এ? জি এর জি বাইরে জি। তো অন্য কিছু না। আচ্ছা, যদি অন্য কিছু না হয়ে থাকে তাহলে এই আইনটির তৈরি করা হয়েছিল 71-এ কোলাবরেটর এবং দখলদার বাহিনী বা পাকিস্তানি যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল না, তাদের জন্য। এই আইনটি কোলাবোরেটরসদের জন্য না। কোলাবোরেটরসদের আইন কিন্তু বাংলাদেশ আলাদা। গভর্নমেন্ট হওয়ার সাথে সাথে কোলাবোরেটরস ট্রাইব্যুনাল একটা করা অন্য আইন ছিল, যেটা হ্যাঁ। 78 সায়েম সাহেবের সময় ওইটাকে বিলুপ্ত ওটাকে শেষ করে দেওয়া হয়েছে। তো আচ্ছা, তাহলে কোলাবোরেটরস তাহলে আপনি আপনি নিজামী সাহেবকে বা যাদেরকে, প্রফেসর গোলাম আজমকে আপনি কোলাবোরেটরস অ্যাক্টে ট্রাই করবেন, আপনি আন্তর্জাতিক এই আইনে ট্রাই করতে গেছেন কেন? 2009-তে এমেন্ড করে ওই যে ইমরান সরকার টরকার এইগুলি কারোর চাপে আপনি এই কাজগুলি করেছেন, যেটা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না। শেখ আচ্ছা, হাসিনার উদ্দেশ্য ছিল প্রতীকী ট্রায়াল করা, যেটা সিনহা তার বইতে বলেছে। কোয়েশ্চেন ইজ, এইটা গিয়ে তো পড়লো শেষ পর্যন্ত শেখ হাসিনার মাথায়। শেখ হাসিনার তো ইন্টেনশন ছিল না। এই যে আশেপাশে এইসব লোকজন ওকে যে বিভ্রান্তিকর উপদেশ দিয়েছে, এখন একটা চিফ জাস্টিস বা ওরা যদি এইসব কথা বলে তাহলে কি হবে? এই কারণেই পান্না তখন আমি বলেছিলাম যে দিস ইজ নট দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এবং এইটা এইটা আছে, আর্কাইভসে আছে, চ্যানেল আই থেকে এনে আর্কাইভ থেকে ওই এটা। সুপ্রিম কোর্ট ওই সুপ্রিম কোর্ট যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে আহ 2024-এর পর সুপ্রিম কোর্ট বা এখনকার সুপ্রিম কোর্ট বা এখনকার আদালত কার? ওয়েল, এখন কার আদালত সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আছে, বিকজ এটার মধ্যে পরিবর্তন হয়েছে। এখন আগামী দিনে যে অ্যাপয়েন্টমেন্টস গুলি হবে, এইগুলি আগের অ্যাপয়েন্টেড জাজেস, ঠিক আছে? এখন না, নতুন কিন্তু 2024-এ পরে তো 23 জন জাজেস যে নিয়োগ দেওয়া হলো। আছে। এইটা তো একটা পদ্ধতির মাধ্যমে করা হয়েছে, ওর মধ্যে কিছু কিছু জাজকে আবার কনফার্ম করা হয়নি, ঠিক আছে? ওইখানেও পলিটিসাইজেশন হয়েছে, আবার এখানে আপনি পলিটিসাইজ করছেন। সো হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন
আওয়ামী লীগ এন্ড বিএনপি। আমি গুণগত কোনো ডিফারেন্স তো পাচ্ছি না। ইট ইজ পেইনফুল ফর মি যে হাসিনাকে সরাই তাহলে কি পাইলাম, হোয়াট হ্যাভ উই গট? একদিকে ইউনুস পাইলাম, ইন্ডিয়ার সাথে একটা ভেজাল লাগায় রাখা দিছে, এখনো এই গভর্নমেন্ট ওই ভেজালের মধ্যেই পড়ে আছে। দেখেন পান্না, আইল টেল ইউ সামথিং, হোয়াট এভার হ্যাপেন্স। তাহলে আপনি বলছেন এই বিষয়টিকে যে জুডিশিয়াল মার্ডারের ইনস্ট্রুমেন্ট, এই ট্রাইব্যুনালকে এই হিসেবে অভিহিত করছেন। ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার্স। জি। আহ, যদি তাই হয়, ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার, শেখ হাসিনাকে বিচারিক হত্যার করার একটা প্রক্রিয়া, এটিকে এই হিসেবে চিহ্নিত করছেন। যদি তাই হয় তাহলে অন্য ট্রাইব্যুনাল গঠন করেও তো জুডিশিয়াল মার্ডারের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা যেত। না, এই না, এই ট্রাইব্যুনাল কেন নিয়ে এলো? না, না, তা হবে না। বিকজ এইখানে এভিডেন্স অ্যাক্ট এক্সক্লুডেড আছে, এইখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড এক্সক্লুডেড আছে, এইখানে আপনার আপিল ফ্যাক্টসের উপরে আপিল হবে না, ফ্যাক্টসের উপরে আপিল হবে না। আচ্ছা। এইগুলি প্রবলেম আছে। সো এই জন্য যদি আপনি, ইফ ইউ আর সিনসিয়ার, যদি গভর্নমেন্ট সিনসিয়ার হয়, তাহলে আপনি প্রপার ট্রাইব্যুনাল করেন। শেখ হাসিনার আপনি কি একটা মার্ডারের জন্য বলেছেন? সেটা তো অবশ্যই আছে, সেই সেই বিষয়ে তো আমিও মানে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমার বিবেচনা সেটি আসে যে শেখ হাসিনা যদি বিচার করতে হয়, অন্য আরো 10টা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সেখানে বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারতো, সেটি প্রপার ওয়েতে হোক আর বা প্রপার ওয়েতে না হোক। কিন্তু কথা হচ্ছে যে এই সেই ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেখানেই আওয়ামী লীগের বিচার করতে হবে। এটি কি এক ধরনের প্রতিহিংসার জায়গা থেকে ছিল? এবং অফকোর্স, যেই অফকোর্স প্রতিহিংসা। তাজুল তো, তাজুল যেভাবে ওই ট্রাইব্যুনালে বক্তব্য রাখতো, ওইখানে তাজুল, আমি মানে জাস্ট বলি, তাজুলের কথাই ছিল যে আমি যা বলছি ট্রাইব্যুনালকে তাই মানতে হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন তো, এখন তো দের ইজ এ প্রপার লয়ার যে ক্রিমিনাল ল বোঝে, আমিনুল অনেক মামলা করেছে, বিডিআর এর অনেক ডিফেন্স এসেছিল। এই জন্য এখন আপনি ইউ উইল নট সি যে ট্রাইব্যুনালে ঘন ঘন আপনার জার্নালিস্টদের সামনে এসে বক্তব্য রাখছে আমিনুল, যেটা তাজুল করত। তাজুলের যে স্টাইলটা ছিল, ইট ওয়াজ এ রিভেঞ্জ স্টাইল। কিন্তু কিন্তু আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অ্যাক্ট, সেটি তো ছিল। না, ওইটা কোলাবোরেটর